আমি বলছি ওদের কেবল 6 লাখ, আদিবাসী কুর্মী সমাজের ভোট হচ্ছে 7 লাখ। বলুন কে জিতবে? যত প্রার্থী আছেন স্টেজে দাঁড় করান। আমি যদি ভারতের সংবিধান এ টু জেড আর্গুমেন্ট না করতে পারি, আমি যদি জ্যোতি বসুর ইতিহাস না বলতে পারি, 34 বছরের কমিউনিস্ট নাই, আমি যদি এই মমতা ব্যানার্জির 15 বছরের ওদের কারগুনাগুলা যদি পর্দা ফাঁস না করতে পারি, আমি অযোগ্য হয়ে আমাকে রিজেক্ট করবেন। আর যদি যোগ্য হব তাহলে আমাকে এবার সিলেক্ট করবেন, আমাকে ভোট দিয়ে যুক্ত করবেন। আপনারা বিজেপি টিএমসির নাই থাকবেন চক্করে, সূর্য সিং মিশ্রা হাড়ি চাপে আছে, তাদের টক্করে সূর্য সিং মিশ্রাকে জিতা। আজকে এই সভা এখানে উপস্থিত সবাই ভাই বোন সকলকে জানাই আমার অভিনন্দন, শুভেচ্ছা। এই মঞ্চাসী আদিবাসী কর্মী সমাজের গণ্যমান্য ব্যক্তিত্ব, তার মধ্যে রয়েছেন বৃন্দাবন মাহাতো, বলহরি মাহাতো, কার্তিক চন্দ্র মাহাতো, গণেশ মাহাতো এবং এখানে রয়েছে অজিত মাহাতো, অঙ্কুর কুম্ভকার, কার্তিক চন্দ্র শ্রবণ, নমিতা সিং সরকার এবং তার সঙ্গে উপস্থিত সবাইকে আমি জানাচ্ছি শুভেচ্ছা এবং ধর্মিকানের সমস্ত লক্ষ্মী দেওয়া। আমার আগে যারা বক্তৃতা দিলেন এই স্থানীয় সমস্যা এবং যেটা মূল এখানকার লোকের চাহিদা, যে ডিমান্ড, তার সঙ্গে আপনারা আমার ব্যাপারে পরিচয় পেয়েছেন। আমার পরিচয় দেশ দুনিয়ার লোক জানে, কিন্তু আজকে জানতে চাই এই ঝাড়গ্রাম লোকসভার মধ্যে সূর্য সিং মিশ্রা আমার নেতৃত্ব, আমার এবিলিটি, আমার কোয়ালিটি, কতটা আমার অভিজ্ঞতা রয়েছে রাজনৈতিক হিসাবে কিংবা ভারতের সংবিধানে একটা জ্ঞাতা। আমি প্রার্থী হয়ে দাঁড়িয়েছি, ওটা নিশ্চিত রূপে আমি একজন বড় প্লেয়ারের মতো, যেটা একটা পশ্চিমবাংলা, এটা মোহনবাগান আর ইস্ট বেঙ্গল দুটো অনেক চ্যাম্পিয়ন একটা টিম আমি ছোটবেলা থেকে দেখেছি ফুটবলকে। তারপরে আমিও ফুটবল প্রেমী। আর্জেন্টিনা, ব্রাজিল, তারা ওয়ার্ল্ড কাপে প্রত্যেক 3 বছর 4 বছরে ওরা ব্রাজিলের এবং আর্জেন্টিনার বিশ্বকাপ সবাই দেখে পাচ্ছে। টিম চাই না হোক, কিন্তু গোল করবার লোক আর্জেন্টিনার মধ্যে নেমার হোক আর ব্রাজিলের রোনাল্ডিনো হোক, আসলে প্লেয়ারে গোল মারবে। তেমনি এই লোকসভা ক্ষেত্র থেকে চাहे টিএমসি প্রার্থী হোক, চাहे বিজেপি প্রার্থী হোক, কিন্তু প্রার্থী যে বিজয় হবে জনসাধারণ কাছে সেই যোগ্য, সেই কাজ করবে, সেই আওয়াজ তুলবে, সেই পার্লামেন্টে তার ভয়েস নাই হবে। আমার পরিচয় এরা দিয়েছে ঘাটশিলা, ঝাড়খণ্ডের ঘাটশিলা থেকে আমি 1985 সালে ব্যাচেলার ছিলাম, মাত্র গ্রাজুয়েট, বেয়াদবি হয়েছিল না। তখন আমি ভোটে জিতেছিলাম, কিন্তু ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড হয়েছিল 1984, আর আমি ভোটে দাঁড়িয়েছিলাম 1985। তখন ছিল বিনোদ বিহারী মাহাতো এবং শিবু সোরেনের পার্টি ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রার্থী। বিপুল ভোটে আমি জিতেছিলাম, কিন্তু লাস্ট মুভমেন্টে আমার সার্টিফিকেটটাকে ফাড়িয়ে দিয়ে ডান্ডা চালায় আর কংগ্রেসের প্রার্থীকে বিজয় ঘোষণা করেছিল। আমার রাজনৈতিক জীবনের প্রথম বিজয়। তার আগে আমি ঘাটশিলা কলেজে ছাত্র সংগঠনের নেতা
ছাত্র ইউনিয়নে দাঁড়াই, তখন আমরা 4 জন নেতৃত্বকারী আমরা বিপুল ভোটে জিতে, তখন আমার ছাত্র জীবনে ভোটে আমি জিতেছিলাম, থাকছিলাম কলেজ। আমি ছাত্র জীবনে সমাজের কাজ, ছাত্রদের কাজ, আদিবাসী সমাজের কাজ, তাই বিহারের গভর্নর ডাক্তার A.R. কিদুই, সেখানে আসামে প্রফুল্ল মাহান্ত, ভৃগু ফুকন, ওনাদের সংগঠনের নাম ছিল অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন আসু। আর আমি যখন সাঁওতালি ভাষায় রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে MA পাস করি, ডিগ্রি পাস করেছি, MA ডিগ্রি, তখন আমি আবার অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন বানিয়ে আমি 1986 সালে আসাম চলে যাই। প্রফুল্ল মাহান্ত চিফ মিনিস্টার, ভৃগু ফুকন সে গৃহমন্ত্রী। আসামের সরকারের সঙ্গে আমি গবেষণা করলাম, রিসার্চ করলাম, ওখানে অধ্যয়ন করে আমি আনলাম। তারপরে 1986-এ আমি চলে গেলাম গোর্খাল্যান্ড আন্দোলন। এই গোর্খাল্যান্ড আন্দোলন সুভাষ বিসিক, GNLF, ওরা গোর্খাল্যান্ডের দাবি করেছিল। 1986 সালে কালিম্পং, মুর্শিদাবাদ, দার্জিলিং, নিউ জলপাইগুড়ি সমস্ত এলাকায় একটা গোর্খাল্যান্ডের আন্দোলন চলছিল। আমার সাথে দেখা হলো না, কিন্তু যখন 1988 সালে 22 আগস্ট 10,000 সৈন্য তৈরি করলাম, 10,000 অন্যায় আজাদি ফোর্স, নেতাজি সুভাষচন্দ্র বোস তার নেতৃত্বে আজাদির ভোট হয়েছিল। কিন্তু হিটলারের মদতে জার্মান দিয়ে সে 500 সৈনিক তৈরি করেছিল। আর গরম দলের নেতা হিসাবে ভারত স্বতন্ত্রতা সংগ্রামে ওনার ইতিহাস রয়েছে। আমি 10,000 ঝাড়খণ্ডে সৈনিক তৈরি করলাম, কলেজের স্টুডেন্ট, ইউনিভার্সিটি স্টুডেন্ট। আর রাজীব গান্ধীকে চ্যালেঞ্জ করলাম যে আমার তার আগে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা নির্মল মাহাতোকে হত্যা করা হয় গুন্ডের দ্বারায় জামশেদপুরে। নির্মল মাহাতোর হত্যার বদলে আমি যাই, তার হত্যার বদলে ঝাড়খণ্ড দিব। আমাদের সার্টিফিকেট বাড়িয়ে 1 জানুয়ারি 1988 সালে ধর্ষণ শহীদ দিবসে আমরা নিজের সার্টিফিকেটকে জ্বালিয়ে আমাদের পক্ষে লিখেছিলাম জয় ঝাড়খণ্ড, আলাদা করবো বলে শপথ নিয়েছিলাম। সেই সূত্র শিক্ষকরা 1989-এ 72 ঘন্টা ঝাড়খণ্ড বন্ধ, 3 দিন ঝাড়খণ্ড বন্ধ হলো। তারপরে গোর্খাল্যান্ডের এটি ভোট, রাজীব গান্ধী প্রধানমন্ত্রী সূর্য সিং মিশ্রাকে দিল্লি দেখানো হয়। ওখানে না শিবু সোরেন না অন্যান্য ঝাড়খণ্ড পার্টি, কেবল আজসু নেতা সূর্য সিং মিশ্রাকে দিল্লি দেখানো হয়। আর প্রধানমন্ত্রীর সঙ্গে আমি টেবিল করে 50 সালের ঝাড়খণ্ড ইতিহাসকে বাঁচাই রেখেছিলাম। আর আজকে যে ঝাড়খণ্ড আলাদা হয়েছে তার পরিণাম সূর্য সিং মিশ্রার নেতৃত্বে। তারপরে 1990 সালে ঘাটশিলাতে আজসু থেকে এমএলএ বানালাম। ওখানে সিটিং ছিল কংগ্রেসের মন্ত্রী ভোটে হেরে গেল। তারপরে ছিল কংগ্রেস সিপিআই টিকারাম মাঝি, সে হেরে গেল। তারপরে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ওরা হেরে গেল, বিজেপি ওরা হেরে গেল। আজসুর সংস্থাপক প্রতিষ্ঠাতা সূর্য সিং মিশ্রা, আমি বিপুল ভোটে এমএলএ জিতেছিলাম। ওই প্রার্থীকে কেন আনা হলো ভাই? বড় প্লেয়ার হিসাবে কেন আনা হলো? আর কি নেতা ছিল না? যখন টিএমসি নেতা হতে পারে, বিজেপির নেতা হতে পারে, সিপিএম এর নেতা প্রার্থী হতে পারে, তাহলে কি এখানে প্রার্থীর অভাব ছিল? এখানে প্রার্থীর অভাব নিশ্চয় ছিল। কেন আদিবাসী কর্মী সমাজ সূর্য সিং মিশ্রার মতো ব্যক্তিকে বড় করে এনেছে আর এখানে রিজার্ভ সিটে দাঁড় করেছে? আমি স্বীকার করছি আর ঘোষণা করছি, আমি টিএমসির মতো এই বাঁধুয়া প্রার্থী নাই। আমি বিজেপির মতো আমি গুলামি করে বিজেপির ঠান্ডা করে আসিনি। আমি সিপিএম এর মতো কোন
মানে নতুন কোন প্রার্থী নেই, আমি আদিবাসী কুর্মী সমাজের সমর্থিত আর মনোনীত প্রার্থী হিসাবে আসলাম। কেন আসছি? কারণ ইনাদের একটা লড়াই আছে। এই দাবিতে কে লড়বে? ইনারা রেল টিকা করলেন, কুর্মী সমাজরা রাস্তা ছেঁকা করলেন, কত কেস হলো, কত লোক জেল গেল, কিন্তু এদের লড়াই যেসব জাস্টিফিকেশন রিকমেন্ডেশন মমতা সরকারের থেকে হওয়া দরকার সেটা করলো না। এরপরে লড়াই দিল্লি থেকে লড়বে, তার জন্য সূর্য শিক্ষকরা কত আইন কত সংবিধান জানে এখন আমি আপনাদের সামনে প্রকাশ করতে পারি। ইনাদের যে লড়াই কুর্মী সমাজ এখন মানে কুর্মী সমাজের ইতিহাস 1913 সালে যখন ব্রিটিশ শাসন হয় তখন ভারতের রাজধানী কলকাতাতে ছিল, গ্রীষ্মকালীন রাজধানী, এই গরম দিনের রাজধানী সিমলাতে ছিল। ব্রিটিশ শাসন সিমলা নোটিফিকেশন তার নম্বর 550 নোটিফিকেশন আর 1913 সালে 13 জাতিকে অরিজিনাল শিডিউল ট্রাইব আদিবাসী বলে ওনারাকে সূচিবদ্ধ করলেন। তার মধ্যে থেকে সাঁওতাল, 13টার মধ্যে সাঁওতাল, মুন্ডা, উড়াও, ভূমি, পাঁচ জাতি, কুর্মী, এই ধরনের 13 জাতিকে ব্রিটিশ সরকার 1913 সালে ওনাদেরকে আদিবাসী হিসাবে সনদদাস হয়েন এমর্জিনাল হিসাবে। তারপরে আবার ব্রিটিশ শাসন ওনাদেরকে আবার 1931 আবার আদিবাসী সূচিতে সামিল করলো। যখন ভারতের সংবিধান 26 জানুয়ারি 1950 সালে এডপ্ট করা হয়, লাগু করা হয়, তখন ST/SC রিমোডিফিকেশন নতুন একটা নোটিফিকেশন হলো 1950 সালে, তাতে ST/SCর মধ্যে ষড়যন্ত্র করে কুর্মী আন্দোলন করে এসেছে এবং বর্তমান আজও ওরা আন্দোলন করছেন। এই যে ইনাদের ব্যাপার, সংবিধানের প্রসেস, কুর্মী অফিসিয়ালে কিভাবে ইনারা ST হবে, তার লড়াই পার্লামেন্টে হবে, তার বহস লোকসভাতে হবে, তার বিল বিধেয়ক পার্লামেন্টে বহস করার মতো একটা যোগ্য এটা একটি দরকার, তবে ইনারা ন্যায় পাবেন। সেই জন্য সংবিধানের কোন ধারাতে ST করার প্রভিশন আছে? There are provision for inclusion of OBC আর্টিকেল, সংবিধানের ধারা আর্টিকেল 340 আছে, যারা OBC ওদের ইনক্লুডিং করার একটা রাস্তা, একটা ব্যবস্থা রয়েছে সংবিধানে 340তম ব্যবস্থা। এবং 341তমতে যারা শিডিউল কাস্ট, যারা দলিত সমাজ, ওই দলিত সমাজকে ওদের সূচিতে সামিল করার 341তম ভারতের সংবিধানে আছে। তারপরে আদিবাসী সূচিতে কারা যাবে, তার জন্য সংবিধানের আর্টিকেল 342 রয়েছে।
আর্টিকেল 342 ওইখানে এসটি প্রভিশন আছে এবং নিয়ম, ওই নিয়ম আছে কি কোন রাজ্যে ওই রাজ্যে যদি কোন মূলবাসী যদি তারা এসটি হতে চায় তাহলে রাজ্য সরকারের একটা ডিপার্টমেন্ট রয়েছে, ওই ডিপার্টমেন্ট থেকে অনুশংসা করতে হবে, রিকমেন্ড করতে হবে। আপনারা পশ্চিমবঙ্গতে আছেন, এখানে অসংখ্য লক্ষ লক্ষ কর্মী সমাজের জনসংখ্যা, তার মধ্যে কুমার, কামার, তাঁতি, হিলি, মুন্ডা, ভূমিক, বিরোধ, হারিয়া অনেক চায়। স্টেট গভর্নমেন্ট, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের কাজ কর্মীদের একটা অনুশংসা, তাদের রিপোর্ট দিবার কেন্দ্রকে রিপোর্ট পাঠানোর একটা প্রসেস আছে। এখানে আছে সিআরআই, কালচারাল রিসার্চ ইনস্টিটিউট, ওটাকে বলে সিআরআই, ওটা একটা ডিপার্টমেন্ট। ওই ডিপার্টমেন্ট রিকমেন্ড করবে, অনুসন্ধান করবে, ওই রিপোর্ট রাজ্য সরকারের রিপোর্ট গভর্নর থ্রু দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট ওখানে যাবে, ট্রাইবাল অ্যাফেয়ার্স ওখানে যাবে, ট্রাইবাল কমিশন, তারপরে ক্যাবিনেটে পাস হবে, তারপরে পার্লামেন্টে বিল আসবে। এই লম্বা চড়া একটা সংবিধানের প্রসেস রয়েছে। আমাদের ঝাড়খণ্ডে যেখানে সিআরআই, আমাদের আছে পিআরআই, ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট। আমাদের ঝাড়খণ্ড থেকে টিআরআই রিপোর্ট অনেক আগে 2005-এ অর্জুন মুন্ডা ছিলেন মুখ্যমন্ত্রী, তখন ওখানে টিআরআই ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট থেকে অর্জুন মুন্ডা মুখ্যমন্ত্রী কুর্মীকে আদিবাসী করার জন্য অনুশংসা করে উনি কেন্দ্রতে পাঠিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য বিষয়, গত বছর যখন এই জুন মাসে 2023-এ তামড়িয়া জাতিকে ট্রাইবাল লিস্টে এসটি লিস্টে সামিল করলো, আর বর্তমান এই ইলেকশনের আগে অর্জুন মুন্ডা ছিলেন ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার। এবারে তো ইলেকশন লড়ছে, আর এই অর্জুন মুন্ডা ট্রাইবাল মিনিস্টার তামড়িয়া, কামার, মুন্ডু, খুঁটি, রাঁচি কতগুলো জেলার মধ্যে তামড়িয়া জাতি আছে। এরা কোনোদিন এসটি ছিল না, এরা কোনোদিন প্রকৃতি পূজারী ছিল না, এরা কোনোদিন কুর্মীর মতো এদের সাংস্কৃতিক পরিচয় নাই। কুর্মীদের সাংস্কৃতিক পরিচয় এদের সাঁওতাল, মুন্ডা, হাওড়া, ভূমি, অর্বিতাদের সঙ্গে মিলিজুলি আছে, কিন্তু তামড়িয়া জাতির কোন ট্রাইবেলের সঙ্গে কোনো মেল নাই। কিন্তু জুন মাসে 2023-এ গত বছর অর্জুন মুন্ডা ওই তামড়িয়া জাতিকে এসটি করে দিল। দেখুন তো কিভাবে রাজনীতি। আর কুর্মী এত সংখ্যক, এত বড় আন্দোলন, না তো টিএমসি সরকার মমতা ব্যানার্জির অনুশংসা হচ্ছে, না তো বিজেপি কেন্দ্রতে মোদী সরকার, না অর্জুন মুন্ডা ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টারের জন্য কিছু করছে। সেই জন্য আদিবাসী কুর্মী সমাজ এই সূর্য সিং মিশ্রাকে বড় করে এনেছে। কারণ আমি ডিগ্রি বলছি না, কত এমএ পাস, আমি বলছি না এলএলবি, ওগুলাতে জানি। আমি বলছি না যে আমি সংবিধানের জ্ঞাতা মানুষ, আমি জানি দুনিয়া ইতিহাস লেখা আছে। আমি একজন রাইটার, আর আমি একটা ফাইটার। আমি ঝাড়খণ্ড রত্ন পেয়েছি, যেভাবে বাবা সাহেব আম্বেদকর ভারত রত্ন পেয়েছেন, তেমনি আমি দিল্লিতে বিভিন্ন মান্যতা প্রাপ্ত সংস্থা আমাকে 2-3 বছর আগে ঝাড়খণ্ড রত্ন একটা উপাধি দিয়েছে। কারণ আমি ঝাড়খণ্ড নির্মাতা। বাবা সাহেব আম্বেদকর ভারতের সংবিধান নির্মাতা, সূর্য সিং মিশ্রা ঝাড়খণ্ড রাজ্যের নির্মাতা। এই ঝাড়খণ্ড
হয়েছিল অরঙ্গমকে জয়পাল সিং মুন্ডা তার নেতৃত্বে 1952 সালে 32টা এমএলএ বিহার বিধানসভায় গেছিল। লোকসভাতে 8-10টা এমপি জিতে চলেছিল এবং তারপরে ঝাড়খণ্ড আলাদা রাজ হলো না। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা গঠন হয়েছিল। এই একের আগ বিনোদ বিহারী মাহাতো, শিবু সোরেন। সেই জন্য আমি এটা প্রকাশে বলতে চাই যে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা গঠন হয়েছিল 1973 আর তারপরে শিবু সোরেন, বিনোদ বিহারী মাহাতো একে রায়রা নেতা। আমি ছাত্র নেতা ছিলাম। আপনারা জানেন ভারত স্বতন্ত্রতা সংগ্রামে যে ইতিহাস, মহাত্মা গান্ধী ভারত চলো আন্দোলন 9 আগস্ট 1942 ভারত চলো আন্দোলন করলেন, মুম্বাই থেকে ডিক্লেয়ার করলো। কিন্তু সুভাষ চন্দ্র বোস উনি বললেন তুমি আমায় রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দিব। গিভ মি ইউর ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। তুমি আমায় রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দিব। तुम मुझे खून दो, मैं तुम्हें आजादी दूंगा। रक्त दियो मु स्वाधीनता देवी। माया में बुर्गेली के मामा कुआर नेताजीर এই উক্তিকে আমি 10টা ভাষায় অনুবাদ করেছি এবং 10 ভাষা জানা, 9 লিপিতে লেখা, এটা আমার অভিজ্ঞতা রয়েছে। কিন্তু যদি এখান থেকে টিএমসি জিতে যায় তাহলে কি পার্লামেন্টে বলবে? এখান থেকে যদি বিজেপি জিতে যায় তাহলে পার্লামেন্ট লোকসভায় কতটা আর্গুমেন্ট করবে? প্রশ্ন হচ্ছে 2014-তে টিএমসি জিতেছিল। 2014-তে ঝাড়গ্রাম লোকসভা ক্ষেত্রতে টিএমসির উমা সোরেন জিতেছিল। আদিবাসী সাঁওতাল সমাজের একটা ক্যান্ডিডেট উমা সোরেন। কিন্তু 2014 এমপি স্থানীয় লোকের কথা, এখানে জঙ্গল মহলকে গোর্খাল্যান্ডের মতো অটোনমাস পরিষদ বানাবার উমা সোরেন 2014 এমপি, রিজার্ভ সিট থেকে এমপি, সে জেতার পরে পার্লামেন্টে মুখ করলো না, বস করলো না। আবার 2019-এ ভারতীয় জনতা পার্টি বিজেপির তরফ থেকে এই জিতেছিল কুনার হেমব্রম। বিজেপি জিতেছিল, কিন্তু আদিবাসীর কথা এখানে বললো না, জঙ্গল মহলের কথা বললো না, এখানে ফেন্সিং হওয়ার কথা বললো না, কুর্মীকে এসটি করার কথা বললো না, কুমার কামার তাঁতি তেলি এদের কথা কেউ বললো না। তাহলে আপনারা কিভাবে বিশ্বাস করবেন কি 2014 টিএমসি জিতেছিল, কিছু করলো না? এইবারে টিএমসি প্রার্থীকে আরো ভোট দিবেন? উনি তো টিএমসি জিতে গেছিলেন, উনি তো 5 বছর রাজ করলো। দিল্লি দরবারে 2014-তে এমপি ছিল 5 বছর, যখন টিএমসি জিতার পরে কিছু করলো না, এইবারে কি করবে? আরো 2019-এ বিজেপি জিতেছিল, কুণাল হেমব্রম কিছু করলো না 5 বছরে, এইবারে আবার বিজেপি রয়েছে। আপনারা তো মৌকা দিলেন টিএমসি কে 5 বছর, 2014 থেকে 2019 বিজেপি কে জিতালেন ঝাড়গ্রাম লোকসভা থেকে, তারপরে 5 বছর কিছুই করলো না। আরো ওরা দাঁড়িয়েছে, টিএমসি এখানে প্রার্থী আছে, বিজেপির প্রার্থী আছে, সিপিএম এর প্রার্থী আছে। এই প্রার্থীর ব্যাপারে আপনারা কে বলে দিন। ঝাড়গ্রাম লোকসভা আদিবাসী সুরক্ষিত নির্বাচন ক্ষেত্রতে এখানে 7টা বিধানসভা রয়েছে। 7টা বিধানসভার মধ্যে 3টা রিজার্ভ সিট এসপি, 4 বিধানসভা জেনারেল। টোটাল ভোট 18 লক্ষ মোটামুটি। কত বুথ? 2000 বুথ। ফয়সলা এখানে হবে। আমি বলে দিচ্ছি শুনুন, 2014-তে টিএমসি জিতেছিল 6 লাখ, টিএমসি ভোট ছিল 6 লক্ষ।
আর জিতে গেছিল। সেকেন্ড ছিল 3.5 লাখ সিপিএম ছিল, তারপরে আর বিজেপির কোন নাম নিশান ছিল না। 2019-এ বিজেপি জিতে গেল, টোটাল ভোট 6,24,000, টিএমসির ভোট সেকেন্ড ইলেকশন হেরে গেল, তার ভোট ছিল 6,14,000, 11-12,000 ভোটে বিজেপি জিতে গেছিল 2019-এ, আর হেরে গেল টিএমসি। মোট কথা এই এলাকায় 6 লাখ ভোট পাক্কা রয়েছে। কার? 6 লাখ রয়েছে পাক্কা বিজেপির ভোট, আরো 6 লাখ ভোট রয়েছে টিএমসি। কিন্তু আমি প্রার্থী হিসাবে বলছি, ওদের কেবল 6 লাখ, আদিবাসী কুর্মী সমাজের ভোট হচ্ছে 7 লাখ। বলুন কে জিতবে? ওদের ভোট কেবল 6 লাখ আছে, রেকর্ড আছে। 2014-তে টিএমসি 6 লাখ জিতে গেল, 2019-এ বিজেপি 6,24,000 জিতে গেল। এ বাবা, তার থেকে তো বড় একটা সংখ্যা আছে যে বাবা কর্মীদের 7 লাখ, আর সূর্য সিং সেই 7 লাখ যেটা আধার। এমন একটা প্রার্থী, যত প্রার্থী আছেন স্টেজে দাঁড় করান, আমি যদি ভারতের সংবিধান এ টু জেড আর্গুমেন্ট না করতে পারি, আমি যদি জ্যোতি বসুর ইতিহাস না বলতে পারি, 34 বছরের কমিউনিস্ট রাজ, আমি যদি এই মমতা ব্যানার্জির 15 বছরের ওদের কারগুনাগুলা যদি পর্দা ফাঁস না করতে পারি, আমি অযোগ্য হয়ে আমাকে রিজেক্ট করবেন। আর যদি যোগ্য হব তাহলে আমাকে এবারে সিলেক্ট করবেন, আমাকে ভোট দিয়ে যুক্ত করবেন। আমি যখন 2 বার এমএলএ আর ভারতের সংবিধানের জ্ঞাতা, আর গীতাঞ্জলিকে সাঁওতালি অনুবাদ করার রবীন্দ্র ঠাকুরের সম্মান, রাজ্যপাল দ্বারা আমি ছাত্রশ্রী উপাধি, দিল্লির সংস্থার দ্বারা আমি ঝাড়খণ্ড রত্ন উপাধি, সেগুলো বড় নেই। বড় হচ্ছে চিতার পরে পার্লামেন্টে কথা বলা। এখন বর্তমান ইলেকশন হতে চলেছে, এটা 18তম, এই 18তম ইলেকশন লোকসভা। আমরা অনেক খুশি হলাম কি প্রথমবার 15তম যে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন শ্রীমতী দ্রৌপদী মুর্মু, ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন। কিন্তু বিজেপি একদিকে সম্মান আর অন্যদিকে অপমান করেছে। মহামহিম রাষ্ট্রপতি, তার অপমান সহ্য করব না। কেন অপমান হলো আমি আপনাদের বলে দিচ্ছি। দ্রৌপদী মুর্মু, শ্রীমতী দ্রৌপদী মুর্মু ভারতের প্রথম আদিবাসী মহিলা, যেটা আদিবাসীর সম্মানের সঙ্গে আমরা স্বীকার করছি। কিন্তু নরেন্দ্র মোদী যখন নতুন পার্লামেন্ট উদ্ঘাটন হলো, রাষ্ট্রপতিকে আমন্ত্রণ দেওয়া হলো না কেন? এই প্রশ্নটা কেউ তুলতে পারবে না। এই প্রশ্নটা পার্লামেন্টে সূর্য দেশরাই উঠাতে পারবে। দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি দিল্লির জগন্নাথ মন্দিরে তাকে ঢুকতে দেওয়া হলো না কেন? আদিবাসীর জন্য। উনি আদিবাসী, সেই জন্য জগন্নাথ মন্দিরে ওকে প্রবেশ নিষেধ করা গেল। পণ্ডিতরা ওকে ঢুকতে দিল না। যদি ভারতের একটা রাষ্ট্রপতি, সেই একটা মহিলা, সেই একটা আদিবাসী, ভারতের প্রথম নাগরিক, সংবিধানের সর্বোচ্চ মান সম্মান, সেই ব্যক্তি যদি বিজেপি রাজ্যে দিল্লিতে মন্দিরে প্রবেশ করতে পারে না, তাহলে আমরা মূলবাসী আদিবাসীর ইজ্জত হচ্ছে। রাষ্ট্রপতি যদি ইজ্জত পাবে না, তাকে সেই ইজ্জত বলা যাবে? এই কিছুদিন আগে লাল কৃষ্ণ আডবাণীকে ভারত রত্ন সম্মান দেওয়া হলো।
ওই হোম ডেলিভারি সম্মান দেওয়া যায় রাষ্ট্রপতি ভবনে, কিন্তু প্রোটোকলে আলাগ। লালকৃষ্ণ আডবাণী চলতে পারছে না, বলতে পারছে না, বয়স্ক হয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই লালকৃষ্ণ আডবাণীর বাড়ি দিয়ে ওকে ভারত রত্ন সম্মান করেছে। আপনারা টিভিতে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছে আর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দাঁড়িয়েছে। এটা ভারতের সংবিধানের বেইজ্জত, এটা অবমাননা। প্রধানমন্ত্রী থেকে বড় রাষ্ট্রপতি, তাহলে সংসদের উদ্ঘাটনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ করা হলো না, মন্দিরে প্রবেশ করা নিষেধ করা হলো, আর প্রধানমন্ত্রী তাকে নেগলেক্ট করছে। আমরা ভারতের আদিবাসী, আমরা ভারতের মূলবাসী, আর এসটি এসসি ওবিসি মাইনরিটি মিলাই আমরা 85। আমরা ভারতের আদিবাসী, আমরা ভারতের মূলবাসী, एसटी एससी माइनॉरिटी मिलाई আমরা 85। দেশকে শাসন করছে 15% লোক। এটা বরদাস্ত করবেন? এই জঙ্গলমহল এটা শাসন করছে কলকাতা, আবার শাসনে আসছে দিল্লি থেকে। দিল্লির শাসনে মুক্তির জন্য, কলকাতা থেকে টিএমসির জন্য মুক্তির জন্য আপনারা সূর্য সিং মিশ্রাকে যোগ্য হিসাবে আপনারা একে নির্বাচিত করুন। লোকসভাতে বর্তমান 543 লোকসভা সদস্য রয়েছে। There are 543 পার্লামেন্ট মেম্বার ইন পার্লামেন্ট, লোকসভা কত সংখ্যা আছে। তার মধ্যে আদিবাসী রিজার্ভ সিট রয়েছে 47, কোথায় মোটামুটি 550, আর আদিবাসীদের রিজার্ভ সিট টোটাল কত 47। আরো কাজু হবে, বাঙ্গালে রয়েছে লোকসভা সিট 42, বাঙ্গালে রয়েছে 42, আর আদিবাসী রিজার্ভ সিট রয়েছে 2। বাঙ্গালের লোকসভা টোটাল সিট 42, আর আদিবাসী রিজার্ভ সিট পেয়েছে মোটে 2। একটা হলো ঝাড়গ্রাম এসটি, আর একটা হলো আলিপুরদুয়ার। বাইরে নেই, বাইরে বাঙালি দাদার কলকাতা থেকে রাজ চালাচ্ছে 42, টোটাল নম্বর 42, আদিবাসীকে দিয়েছে অনলি 2। ঝাড়খণ্ডে কত সিট লোকসভা 14, আদিবাসী সিট রয়েছে 5, 14 মধ্যে 5, আর শিডিউল কাস্টে দিয়েছে একটা। আর বাঙালি দাদা দিদিরা 1905 থেকে বাঙ্গাল চালাচ্ছে। আমি বাঙালের ব্যাপারে বই লিখেছি। আমি কমিউনিস্ট পার্টির শাসনকাল 34 ইয়ার 34 বছর জ্যোতি বসু 5 বার চিফ মিনিস্টার হয়েছেন, গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। জ্যোতি বসু কন্টিনিউয়াসলি 5 টাইম চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল। তারপরে বুদ্ধদেব, সিপিআই, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, আরএসপি, এসইউসিআই বাম মোর্চা তৈরি করে ওরা 34 বছর শাসন করেছে। আজকে খুঁজলেও পাওয়া যাচ্ছে না। আজকে সিপিএম কোথায়, সিপিআই কোথায়? ভারত দেশে কংগ্রেসও নাই, খতম, আর বাঙালি লাল ঝান্ডাও খতম। এটা বোধে কি নেই বলুন? পুরো ভারত দেশে কংগ্রেস নাই। যারা রাজ করেছিল পন্ডিত জওয়াহরলাল নেহরু থেকে, পন্ডিত জওয়াহরলাল নেহরু, লাল বাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, নরসিংহ রাও, এখন কংগ্রেস দেখা যাচ্ছে না দেশে। পশ্চিমবঙ্গ 1905 সালে গঠন হয়েছে রাজ্য। বিধানচন্দ্র রায় ছিল মুখ্যমন্ত্রী, ফার্স্ট চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল বিধানচন্দ্র রায়, বিসি রায়। তার ইতিহাস পড়েছি এবং লিখিয়েছি।
অনেক বই, আমি লেখক, আমি রাইটার, আমি ফাইটার, ভাষণ দিবার নেতা নয়, ওই ঘিপা চাপালা ওট হলো নয়। ক বললে কপাল ফাটে আর চ বললে চমকি উঠে। আর ওড়ো ঢড়ো আদিবাসী আমি নাই। ওড়ো আর ঢড়ো আর কোন ঢড়ায় ধরা ঢড়ো ওই আদিবাসী নেতা নাই। মো দাঁড়িয়ে খাবার মতো আমি নেতা নেই। কলম ধরি 10টা ভাষায় লিখি আর গীতাঞ্জলি অনুবাদ করে এত বড় জিনিস হয়েছে। আমি বলেছি এখানে যদি দার্জিলিং এ গোর্খাল্যান্ড অটোনমাস হতে পারে তাহলে জঙ্গলমোহনকে আমরা কেন অটোনমাস দিতে পারবো না? এরা পারবে কি নাই? টিএমসি জিতলেও পারবে নাই আর বিজেপি জিতলেও পারবে নাই। কিন্তু সূর্য সিং বেসরা যখন জিতবে তখন ফটাক সে যখন আলাদা ঝাড়খণ্ড রাজ্য বানাতে পারে, বিহার, বাঁকুড়া, পুরুলিয়া আর কলকাতার সঙ্গে থাকবে নাই। আমরা জয় ঝাড়খণ্ড বলবো, জয় গরাম বলে, জয় ঝাড়খণ্ড বলে আমরা এই ঝাড়খণ্ডের রাঁচি সামিল হয়ে যাব। এইখানে এসটি হবে কুর্মী আর কুমার কামার তাঁতি তিনি সবাই চলো কুমার কামার সবাই আমার চল বেনি আসাম যাবো। দেশে বড় টুকরে অনেক দুঃখ ভরা গান ছিল। এবার আর কলকাতা বাবুতে রাজত্ব নাই আর দিল্লি সরকারের কন্ট্রোল নাই। এই মেদিনীপুর বাঁকুড়াকে 3টা জেলাকে এই ঝাড়খণ্ডে সামিল করে আমরা আদিবাসী মূলবাসী রাজ্য। বেশি বলছি নাই, আমার কথা গলা এলাও করছে নাই, এসে গেছে। আর এইটাই বলবো, আমার হাড়ি চিহ্ন আপনারা যাকেই দিবেন, টিএমসি হোক আদিবাসীকেই দিবেন, বিজেপি প্রার্থী হোক আদিবাসীকেই দিবেন, কমিউনিস্ট পার্টি সিপিএম হোক আদিবাসীকে দিবেন, আদিবাসী বড়মিদান কুর্মীদের হোক আদিবাসীকে দিবেন। এই 12টা দাঁড়িয়েছে, আমার তো কন্টেস্ট, আমি কন্টেস্টে আছি। সেই জন্য কি বিজেপি আর টিএমসি ঝান্ডা দেখাচ্ছে, ব্যানার দেখাচ্ছে, জুলুস দেখাচ্ছে, ওটা ভ্রম ভ্রান্তি। আমাদের কুর্মী সমাজ 7 লক্ষ ভোট, সাঁওতাল ভোট 4 লক্ষ ভোট, মুন্ডা ভূমির 3 লক্ষ ভোট, 3 আর 4 ওদিকে 7 লক্ষ আর আমাদের কুর্মী 7 লক্ষ। এই 3টা মিলে 14 লক্ষ, টোটাল 4 লক্ষ আলাদা। আমরা জিতছি, ভোট বরবাদ করবেন না। এখানে টিএমসি আর বিজেপি টক্করে, টিএমসি আর বিজেপির নাই থাকবে চক্করে। সূর্য সিং বেসরা হাড়ি চাপ আছে টক্করে। আপনারা বিজেপি টিএমসি নাই থাকবে চক্করে, সূর্য সিং বেসরা হাড়ি চাপে আছে তাদের টক্করে। সূর্য সিং বেসরা বিকাশ বল বিকাশ, তারপরে জয় গ্রাম, ঝাড়গ্রাম, গায়ে গায়ে জয় গ্রাম আর লোকসভায় ঝাড়গ্রাম, গায়ে গায়ে জয় গ্রাম, লোকসভাতে ঝাড়গ্রাম। এইটাই সূর্য উদয় হবে, আদিবাসী মূলবাসীর ভবিষ্যৎ উজ্জ্বল হবে। সূর্যের যেদিন উদয় হবে ঝাড়গ্রামের আদিবাসী মূলবাসীর উজ্জ্বল হবে। নমস্কার, জোহার। ধন্যবাদ দিন।